এদেশে শহরের চাইতে সমুদ্র উঁচুতে রয়েছে, কারণ শহরটি একটি বিশাল গর্তের মধ্যে অবস্থিত। এই মহাসাগরের জল এই মানুষটির মাথার থেকে প্রায় 7 মিটার উঁচুতে রয়েছে। এই দুটির মাঝখানে দাঁড়িয়ে আছে একটি বিশাল প্রতিরক্ষা প্রাচীর। এই দেশের প্রায় 26% এলাকা এখনও জলের নিচে থাকার কথা ছিল, তবুও সেখানে প্রায় 1,70,00,000 মানুষ বসবাস করে। 1953 সালে এই রাস্তাটি প্রায় 3 মিটার জলের নিচে ডুবে যায়। আর আজ সেই একই রাস্তায় একটি মা তার শিশুর প্যাম ঠেলে নিশ্চিন্তে হাঁটছেন। একটু অপেক্ষা করুন, এই জাহাজটি আসলে মহাসড়কের ওপর দিয়ে চলে যাচ্ছে, আর নিয়ম অনুযায়ী এই অবস্থায় জাহাজের আগে যাওয়ার অধিকার রয়েছে। কিন্তু কিভাবে সেটা সম্ভব? উত্তর সাগরকে আটকানোর জন্য তৈরি করা হয়েছে 9 কিলোমিটার দীর্ঘ ইস্পাত ও কংক্রিটের এক বিশাল কাঠামো। এটি এমন এক সময় নির্মিত হয়েছিল যখন একটি ঘর ভর্তি কম্পিউটারই ছিল অত্যাধুনিক প্রযুক্তির প্রতীক। আইফেল টাওয়ারের থেকেও চওড়া দুটি বিশাল টাওয়ার নড়াচড়া করছে, কিন্তু এগুলোকে কেউ চালাচ্ছে না, কেউই না। ডাচরা শুধু সমুদ্রকে আটকায়নি, তারা সমুদ্রের ভেতরে প্রবেশ করে নিজেদের হাতে এক নতুন প্রদেশ সৃষ্টি করেছে। পরবর্তী প্রজন্মের প্রকৌশল ও নির্মাণ প্রযুক্তির জগতে আপনাকে জানাই স্বাগতম। উত্তর সাগরের আকৃতি অনেকটা একটি ফানেলের মতো, ফলে প্রতিটি ঝড় সরাসরি নেদারল্যান্ডের দিকেই ধেয়ে আসে। প্রতিবারই 31শে জানুয়ারি 1953 আইসল্যান্ডের দক্ষিণে একটি ভয়ঙ্কর ঝড়ের সৃষ্টি হয়। সেটি সরাসরি নেদারল্যান্ডসের দিকেই এগিয়ে আসছিল। ভোর 4টের সময় বাঁধগুলো ভেঙে যায়, আর সেই সময় শহরের মানুষ গভীর ঘুমে আচ্ছাদিত। তাদের মধ্যে 1836 জন আর কখনো ঘুম থেকে জেগে উঠতে পারেনি। মাত্র এক রাতেই 1050 লক্ষ হেক্টর জমি জলের তলায় তলিয়ে যায়। একটি গ্রামেই সূর্য ওঠার আগেই 305 জন মানুষ মৃত। একজন মেয়র জাহাজের ক্যাপ্টেনকে আদেশ দেন যেন তিনি তার জাহাজটি একটি ভেঙে পড়া বাঁধের সঙ্গে আঘাত করেন। এর ফলে প্রায় 30 লক্ষ মানুষের জীবন রক্ষা পায়। ভয়াবহ বন্যার মাত্র 17 দিন পর ডাচ সরকার ঘোষণা করে এমন ঘটনা আর কখনো ঘটতে দেওয়া যাবে না। তবে এবার তারা শুধুমাত্র প্রতিশ্রুতি দেন না, তাদের হাতে ছিল একটি বিশাল সুপরিকল্পিত পরিকল্পনা। প্রকৌশলীরা সরকারকে টানা 20 বছর ধরে সতর্ক করে আসছিলেন, কিন্তু প্রত্যেকটি রিপোর্ট পেন্ডিংয়ে রাখা হয়েছিল। দুর্ভাগ্যজনকভাবে তাদের সতর্কতার সত্যতা প্রমাণিত হওয়ার আগেই হাজারো মানুষের মৃত্যু ঘটে। এবার আসে সবচেয়ে অবিশ্বাস্য পরিকল্পনা। এমন এক কাঠামো নির্মাণ করে নেদারল্যান্ডসের উপকূল রেখাকে প্রায় 700 কিলোমিটার ছোট করে ফেলা হবে, যেগুলো পৃথিবীতে আগে কখনো তৈরি করা হয়নি। এটি ছিল প্রায় অসম্ভব এক পরিকল্পনা। প্রথম ধাপ, উত্তাল খোলা সমুদ্রের ওপর দিয়ে টানা 32 কিলোমিটার দীর্ঘ একটি সোজা প্রাচীর নির্মাণ করা। একটি সম্পূর্ণ সোজা প্রাচীর, দৈর্ঘ্য 32 কিলোমিটার। এক পাশে উত্তাল উত্তর সাগর, অন্য পাশে শান্ত বিশাল একটি হ্রদ। ডাচ প্রকৌশলী কর্নেলিস লেলির মাথায় একটি সাহসী পরিকল্পনা আসে। একটি মাত্র বিশাল বাঁধ নির্মাণ করে পুরো জুইডার্জি সমুদ্রকে ঘিরে ফেলা হবে। অনেকেই তাকে পাগল বলে উপহাস করেছিলেন, কিন্তু কাজ শুরু হয়ে যায়। 10,000 শ্রমিক, 27টি ড্রেজার জাহাজ একসঙ্গে 4টি নির্মাণ স্থলে কাজ করতে শুরু করে। সমুদ্রের মাঝখান থেকে চারিদিকে নির্মাণের কাজ এগিয়ে নিয়ে যাওয়া হয়। সমুদ্রের তলদেশ থেকে বিশাল ভ্যাকুম ড্রেজারের সাহায্যে মাটি তুলে এনে স্তূপ তৈরি করা হয়। মোট 3,60,00,000 ঘনমিটার মাটি, সবই খোলা সমুদ্রের মধ্যে। সবার আগে সমুদ্রের তলদেশে বিছিয়ে দেওয়া হয় বোনা ইউলো গাছের বিশাল চাটাই। এগুলো না থাকলে ফেলা মাটি সঙ্গে সঙ্গেই স্রোতে ভেসে যেতে পারে। এরপর দেখা দিল নতুন সমস্যা। শিপ ওয়ার্ম নামে এক ধরনের সামুদ্রিক জীব ভেতর থেকে কাঠের ভিত্তি খেয়ে ফেলে, ফলে কাঠ ফাঁপা হয়ে যায়, ইস্পাতে মরিচা ধরে, ভিত্তি দুর্বল হয়ে পড়ে। তাই পচে যাওয়া কাঠের পরিবর্তে ব্যবহার করা হয় ব্যাসাল্ট পাথর, যা লবণাক্ত সমুদ্রের জলে দীর্ঘদিন টিকে থাকতে পারে। শীতকালে সমুদ্রের মাঝেই এই ভিত্তি পুনর্নির্মাণ করা হয়। আগ্নেয়গিরির সবচেয়ে শক্ত পাথর ব্যাসাল্ট একটির পর একটি হাতে বসানো হয়। এখানেই শেষ হয়ে যায় উত্তর সাগরের প্রবাহ। মাত্র 50 মিটার দূরে জোয়ারের স্রোত ঘন্টায় প্রায় 5 নট বেগে ছুটে চলেছে। এই ফাঁকটি চিরতরে বন্ধ করার সুযোগ তাদের হাতে ছিল মাত্র একবারই। তারা অপেক্ষা করতে থাকে সেই বিরল মুহূর্তটির জন্য, যখন জোয়ারের স্রোত প্রায় সম্পূর্ণ থেমে যায়। সেটাই ছিল তাদের একমাত্র আশা। স্রোত যেন তাদের বিরুদ্ধেই লড়াই করছিল। এদিকে মালবাহী জাহাজগুলো একের পর এক পাথর ও মাটি ফেলে চলেছে। দুই পাশের মাঝের ফাঁক দ্রুত কমে আসছিল। 30 মিটার, 10 মিটার, দেখুন অবশেষে সেটি বন্ধ হয়ে গেল। মাত্র একটি বিকেলের মধ্যেই পুরো অভ্যন্তরীণ সমুদ্রটি বাইরের সমুদ্র থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। সেই ঐতিহাসিক মুহূর্ত, সেখানে একটি পতাকা স্থাপন করা হয়। এই বিশাল বাঁধের ভিত্তির প্রস্থ ছিল প্রায় 90 মিটার। 1932 সাল থেকে উত্তর সাগরের জল
আর সেই পথ দিয়ে প্রবেশ করতে পারেনি। ডাচরা কার্যত সমুদ্রকে বাইরে আটকে দিয়েছিল। কিন্তু শুধু সমুদ্রকে আটকে রাখাই তাদের লক্ষ্য ছিল না, তাদের লক্ষ্য ছিল সমুদ্রের তলদেশকে নিজেদের দখলে আনা। 1940 সালে আজকের এই পুরো অঞ্চলটা ছিল খোলা জলরাশি। পরবর্তী 27 বছর ধাপে ধাপে সেটিকে শুকিয়ে নতুন ভূমিতে পরিণত করা হয়। পরিকল্পনাটি ছিল অত্যন্ত অভিনব। প্রথমে একটি বিশাল বৃত্তাকার বাঁধ নির্মাণ করে হ্রদের একটি অংশকে সম্পূর্ণ ঘিরে ফেলা হয়। তারপর সেই ঘেরা অংশের সমস্ত জল শক্তিশালী পাম্পের সাহায্যে বের করে দেওয়া হয়। এত বড় পরিসরে আগে কখনো এমন কাজ হয়নি। বিশাল পাম্পগুলো দিন রাত নিরবিচ্ছিন্নভাবে চলতে থাকে। ঘেরা এলাকার ভেতর জলের স্তর ধীরে ধীরে সেন্টিমিটার ধরে ধরে কমতে থাকে। ভালো করে লক্ষ্য করুন, মাটির রেখাটি ধীরে ধীরে ওপরে উঠে আসছে। প্রায় 10,000 বছর ধরে জলের নিচে লুকিয়ে থাকা সমুদ্রের তলদেশ অবশেষে পৃথিবীর আলো দেখতে পেল। দেখতে যেন একেবারে মঙ্গল গ্রহের পৃষ্ঠের মতো। কেউ সেখানে গাছ লাগায়নি, প্রকৃতি নিজের হাতে কাজটি করেছে। হাওয়ার সঙ্গে ভেসে আসা সরকন্ডার বীজ সেখানে নিজে থেকেই জন্মাতে শুরু করে। প্রকৃতির এই প্রক্রিয়াটিও প্রকৌশলীরা আগেই হিসেব করে রেখেছিলেন। এই নতুন ভূমির বেশিরভাগ অংশ সমুদ্র থেকে প্রায় 5 মিটার নিচে অবস্থিত। সেই কারণে সেখানে থাকা খালগুলো দিন রাত 24 ঘন্টা অবিরাম জল নিকাশন করে চলেছে। একটি ট্রাক্টর এমন একটি জায়গা দিয়ে যাচ্ছে যা মাত্র 1 বছর আগে ছিল একটি হ্রদ। প্রকৌশলীরাই মাটিকে এমন অবস্থায় নিয়ে এসেছিলেন। 1945 সালের জার্মান বাহিনী এই অঞ্চলটিকে ইচ্ছাকৃতভাবে আবার জলে ডুবিয়ে দিয়েছিল। কিন্তু ডাচ প্রকৌশলীরা দ্বিতীয়বারের মতো পুরো এলাকা শুকিয়ে ফেলেন, কারণ তাদের সামনে অন্য কোনো বিকল্প নেই। প্রথমে তৈরি হয় রাস্তা, তারপর বাড়িঘর, এমনকি কোনো মানুষ সেখানে বসবাস করা শুরু করার আগেই কৃষি জমির মাপজোক সম্পন্ন করা হয়েছিল। পুরো নতুন অঞ্চলটি পরিকল্পিতভাবে সমুদ্রের তলদেশ থেকে গড়ে তোলা হয়। কিন্তু জল বের করে দেওয়ার পর নতুন একটি সমস্যা দেখা দিল। ভূমি ধীরে ধীরে নিচে বসে যেতে শুরু করলো, কারণ জল নিষ্কাশনের ফলে মাটির ভেতরের স্তরগুলো সংকুচিত হয়ে যায়। অর্থাৎ তারা নিজেরাই একটি নতুন সমস্যার জন্ম দিয়েছিল। সমাধান ছিল খুবই সতর্কভাবে জল নিষ্কাশন করা। অতিরিক্ত জল বের করে দেওয়া যাবে না। মাটির মধ্যে কিছুটা আর্দ্রতা সবসময় রাখতে হবে। নিয়ন্ত্রিতভাবে মাটিকে বসতে দেওয়া হলে ভবিষ্যতে অতিরিক্ত ধস নেওয়ার ঝুঁকি কমে যায়। প্রতিটি বিষয় তারা আগেই ভেবে রেখেছিল। মাটি পুরোপুরি শুকোনোর আগেই তারা একটি সম্পূর্ণ শহরের নকশা তৈরি করে ফেলেছিলেন। তারপর এই নকশা হুবহু বাস্তবে নির্মাণ করা হয়। 3টি বিশাল পাম্পিং স্টেশন নির্মাণ করা হয়। 1942 সাল থেকে আজ পর্যন্ত সেগুলো এক মুহূর্তের জন্যও বন্ধ হয়নি। যদি কখনো এই পাম্পগুলো বন্ধ হয়ে যায় তাহলে পুরো ফ্লেভোল্যান্ড অঞ্চল আবার জলের নিচে তলিয়ে যাবে। একজন স্থানীয় বাসিন্দা বলেন, আমার বাবার জন্ম হয়েছিল একটি নৌকার ওপর, আর সেই নৌকাটি তখন একটি হ্রদের মধ্যে ভাসছিল। আজ সেই স্থানই একটি পূর্ণাঙ্গ প্রদেশে পরিণত হয়েছে। ডাচরা কাদামাটি থেকে একটি সম্পূর্ণ প্রদেশ সৃষ্টি করেছে, কিন্তু প্রকৃতি আবারও পাল্টা আঘাত হানে, আর তাদের বাধ্য করে উপকূল রেখাকে আরও শক্তিশালীভাবে সুরক্ষিত করতে। 1960 সালে প্রথম বৃহৎ সমুদ্র প্রতিরক্ষা প্রকল্পটি সম্পন্ন হয়। এখানে তারা যা কিছু শিখেছিল পরে তার চেয়েও বিশাল এক প্রকল্পে সেই অভিজ্ঞতা ব্যবহার করা হয়। এবার তারা আরও বড় কিছু করার সিদ্ধান্ত নিল। প্রথমে স্থলভাগে বিশাল কংক্রিটের কাঠামো তৈরি করা হবে, তারপর সেটিকে ভাসিয়ে সমুদ্রে নিয়ে গিয়ে নির্দিষ্ট স্থানে ডুবিয়ে দেওয়া হবে। উপকূল জুড়ে এমন কাজ মোট 13 বার করা হয়েছিল। ড্রাই ডকের বিশাল দরজা খুলে দেওয়া হয়। সমুদ্রের জল দ্রুত ভেতরে ঢুকতে শুরু করে। প্রায় 5,000 টন ওজনের একটি বিশাল কংক্রিটের ক্যাশন ভেসে সমুদ্রের দিকে এগিয়ে যায়। এখন আপনার মনে হতে পারে এটিকে শুধু ডুবিয়ে দিলেই তো কাজ শেষ, কিন্তু বাস্তবে বিষয়টি ছিল অনেক বেশি কঠিন। উত্তাল ঢেউয়ের মধ্যে 4টি টার্ক বোট একসঙ্গে সেটিকে নিয়ন্ত্রণ করছিল। কিন্তু তখনই দেখা দিল এক বিশাল সমস্যা। প্রচণ্ড স্রোতের কারণে ক্যাশনটি অনিয়ন্ত্রিতভাবে ঘুরতে শুরু করলো। ভালো করে লক্ষ্য করুন, সমুদ্রের তলদেশে আগেই বিশাল নোঙর বসিয়ে রাখা হয়েছিল। সেই নোঙরের সঙ্গে যুক্ত ইস্পাতের তারগুলো ক্যাশনের ঘূর্ণন নিয়ন্ত্রণ করছিল। ফলে ক্যাশনটি একেবারে সোজা অবস্থায় নিচে নামতে পারে। একটি খোলা মোহনায় আগে থেকেই ইস্পাতের তার বিছিয়ে রাখা হয়েছিল। সেগুলোর সঙ্গে ভারী পাথর ঝুলিয়ে দেওয়া হয়। প্রবল স্রোতের মধ্যে টন টন পাথর ও মাটি ফেলে ভিত্তিকে স্থির করা হয়। কিন্তু এরপর সামনে আসে সবচেয়ে বড় বিতর্ক। সমুদ্রের মোহনা সম্পূর্ণ বন্ধ করে দিলে সেখানে বসবাসকারী অসংখ্য সামুদ্রিক প্রাণী ধ্বংস হয়ে যাবে। পরিবেশবিদরা প্রতিবাদ শুরু করেন। তাদের দাবি ছিল, জলকে প্রবাহিত হতে দিন, মোহনাটি খোলা রাখুন, এটিকে সম্পূর্ণ বন্ধ করবেন না।
শেষ পর্যন্ত প্রকৌশলীরা এক অভাবনীয় সিদ্ধান্ত নেন। পুরনো পরিকল্পনাটি বাতিল করা হয়, সবকিছু আবার নতুন করে শুরু করতে হয়। 10 বছর সময়, প্রায় $2.4 বিলিয়ন মার্কিন ডলার। কিন্তু ফলাফল ছিল আরও উন্নত। প্রতিটি নতুন বাঁধ আগেরটির তুলনায় আরও দ্রুত, আরও দক্ষতার সঙ্গে নির্মিত হতে থাকে। শেষ পর্যন্ত যে কাজ আগে কয়েক সপ্তাহ লাগত, সেটি মাত্র কয়েক দিনের মধ্যেই সম্পন্ন করা সম্ভব হয়। সব কিছু শেষ হয়ে যায়নি। শক্তিশালী বাঁধগুলোর নির্মাণ সম্পন্ন হলেও এখনও প্রায় 9 কিলোমিটার খোলা সমুদ্র বাকি ছিল। দিনে দুবার সমুদ্রের জোয়ার সেই ফাঁকা অংশ দিয়ে প্রচণ্ড বেগে প্রবাহিত হতো। শক্তিশালী বাঁধগুলোর কাজ শেষ হয়েছে, এবার শুরু হলো সবচেয়ে কঠিন অধ্যায়। খোলা সমুদ্রের ওপর দিয়ে 9 কিলোমিটার জুড়ে বিশাল ইস্পাতের জলদ্বার বসানো। 42 মিটার লম্বা একটি ইস্পাতের গেট ধীরে ধীরে সমুদ্রে নামানো হচ্ছিল। সমুদ্রের সিল মাছগুলো ফিরে আসতে আর মাত্র 75 মিনিট বাকি। এই প্রকল্পে ব্যবহার করা হয়েছিল 65টি বিশাল কংক্রিটের স্তম্ভ এবং 62টি ইস্পাতের গেট। স্বাভাবিক সময় সেগুলো খোলা থাকবে, কিন্তু ঝড়ের সময় মুহূর্তের মধ্যে বন্ধ হয়ে যাবে। পৃথিবীতে এর আগে কখনো কেউ এই ব্যবস্থা তৈরি করেনি। এই বিশাল ব্যারিয়ার নির্মাণের জন্য প্রকৌশলীরা প্রথমে মোহনার মাঝখানে সম্পূর্ণ নতুন একটি কৃত্রিম দ্বীপ তৈরি করেন। প্রতি মাসে মাত্র একটি করে স্তর তৈরি করা সম্ভব হতো, কিন্তু মোট প্রয়োজন ছিল 65টি। সেই কৃত্রিম দ্বীপে টানা 5 বছর ধরে নির্মাণ কাজ চলছিল। জোয়ার ভাটার মোহনায় নির্মিত সেই দ্বীপে কংক্রিটের মধ্যেই মিলিমিটার স্তরের নিখুঁত পরিমাপে গেটের গাইড স্লট তৈরি করা হয়। সমুদ্রের তলদেশ থেকে প্রায় 30 মিটার নিচে 5500 টন ওজনের বিশাল কংক্রিটের ম্যাট বিছিয়ে দেওয়া হয়। প্রতিটি অংশকে লক্ষ্যস্থানের প্রায় 20 সেন্টিমিটারের মধ্যে বসানো হতো। এই প্রকল্পের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছিল 2টি বিশাল জাহাজ। প্রতিটি জাহাজে একবারে 20,000 টন পর্যন্ত ওজন বহন করতে পারত। প্রকল্প শেষ হওয়ার পর সেই জাহাজগুলো আর কখনো ব্যবহার করা হয়নি। কংক্রিট শক্ত হওয়ার সঙ্গে সঙ্গে ফর্ম ওয়ার্ক ধীরে ধীরে ওপরের দিকে উঠে আসতে থাকে। এই প্রক্রিয়া এক মুহূর্তের জন্যও থামেনি। বিশাল স্তরটি ক্রমাগত আরও উঁচু হতে থাকে। জাহাজটি নিজের ডেককে জলের নিচে ডুবিয়ে দেয়। তারপর বিশাল স্তরটি ভেসে জাহাজের ওপর দিয়ে চলে যায়। এরপর জাহাজটি আবার ভেসে ওপরে উঠে আসে। প্রায় 18,000 টন ওজনের কাঠামো উত্তোলন করা হয় এবং পুরো কাজের অনুমোদিত ত্রুটি ছিল মাত্র 20 সেন্টিমিটার। প্রায় 18,000 টন ওজনের বিশাল কাঠামোটি সমুদ্র থেকে 30 মিটার নিচে বিছিয়ে রাখা কংক্রিটের ম্যাটের ওপর ধীরে ধীরে নামিয়ে বসানো হয়। পুরো কাজটি সম্পন্ন হয় শুধুমাত্র জিপিএসের নিখুঁত নির্দেশনার মাধ্যমে। ভিত্তির নিচে কোনো ফাঁকা জায়গা যেন না থাকে, সেদিকে বিশেষভাবে খেয়াল রাখা হয়। মাত্র 15 মিটার প্রস্থের একটি ছোট্ট ভুল পুরো প্রকল্পটিকেই প্রায় ধ্বংস করে দিতে বসেছিল। এরপর পাইপগুলোর মাঝখানে ফাঁকা স্থান বিশেষ গ্রাইড দিয়ে পূর্ণ করা হয়। বিভিন্ন সেন্সর নিশ্চিত করে যে গাইড সম্পূর্ণ শক্ত হয়ে গেছে। এরপর বিশাল স্তরটি নিরাপদে তার নির্ধারিত স্থানে বসে যায়। সংকট কেটে যায়। মাত্র 62টি গেট নির্মাণ করা হয়। প্রতিটি গেটের প্রস্থ 42 মিটার এবং প্রতিটির ওজন ছিল প্রায় 480 টন। এই বিশাল ইস্পাতের গেটগুলো সমুদ্রের মধ্যে দাঁড়িয়ে থাকা কংক্রিটের স্তরগুলোর মাঝখানে ঝুলিয়ে বসানো হয়। 480 টন ওজনের প্রতিটি গেট দুই পাশে মাত্র 50 মিটারের ফাঁকা জায়গা রেখে বসানো হতো। একটি ভাসমান ক্রেনের সাহায্যে গেটগুলো অত্যন্ত সতর্কতার সঙ্গে কংক্রিটের গাইডের মধ্যে বসানো হয়। প্রতিটি গেটে রয়েছে মাত্র একটি মোটর এবং একটি প্রধান শ্যাফট। বাইরে থেকে কোনো বিদ্যুৎ সরবরাহের তাদের প্রয়োজন হয় না। প্রতিটি গেট নিজেই একটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় ব্যবস্থা। যদি স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা BOS এখনও ব্যর্থ হয়, তবে ম্যানুয়াল পদ্ধতিতেও গেট পরিচালনা করা সম্ভব। 4 অক্টোবর 1986 নেদারল্যান্ডের রানী বিয়াট্রিক্স আনুষ্ঠানিকভাবে নির্দেশ দেন। একসঙ্গে 62টি গেট নিচে নেমে আসে। এর মাধ্যমে জেল্যান্ড সম্পূর্ণভাবে সুরক্ষিত হয়ে যায়। মাত্র 75 মিনিটে 9 কিলোমিটার দীর্ঘ এই বিশাল প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। এরপর ঝড়ের সমস্ত শক্তি আঘাত হানে কংক্রিট ও ইস্পাতের ওপর, আর ঘুমন্ত শহরগুলোর ওপর নয়। 38 বছরের বেশি সময় ধরে এই ব্যবস্থা সফলভাবে কাজ করে চলেছে। যদিও এর হাইড্রোলিক সিস্টেম ধীরে ধীরে পুরনো হয়ে যাচ্ছে, তবুও সমুদ্রের প্রবল স্রোত কখনো থামে না, আর রক্ষণাবেক্ষণের কাজও নিরবিচ্ছিন্নভাবে চলতে থাকে। একবারও নয়। আপনি কি জানেন গত 38 বছরে এই ব্যারিয়ারটির পরীক্ষা কতবার করা হয়েছে? প্রায় 30 বার। প্রতিবারই সমুদ্র এটিকে পরাজিত করার চেষ্টা করেছে, আর প্রতিবারই হেরে গেছে। এই বিশাল প্রতিরক্ষা ব্যবস্থা জেল্যান্ডকে রক্ষা করেছে, কিন্তু রটারডামের সামনে অপেক্ষা করছিল আরও ভয়ঙ্কর এক বিপদ।
যার মোকাবিলা করতে দরকার ছিল এমন এক যন্ত্র যা এর আগে পৃথিবীতে কখনো তৈরি হয়নি। রটারড্যাম ইউরোপের সবচেয়ে বড় সমুদ্র বন্দর। প্রতিদিন শত শত জাহাজ এই পথ দিয়ে যাতায়াত করে। এই জলপথটি এক মুহূর্তের জন্যও বন্ধ রাখা সম্ভব নয়। কিন্তু 1953 সালের মতো আরও একটি ভয়ঙ্কর ঝড় এলো। পুরো শহর জলের নিচে তলিয়ে যায়। প্রকৌশলীদের সামনে ছিল এক অসম্ভব চ্যালেঞ্জ। একটি এমন জলরোধী ব্যবস্থা তৈরি করতে হবে যা সাধারণ সময়ে পুরোপুরি খোলা থাকবে, কিন্তু ঝড়ের সময় কয়েক ঘন্টার মধ্যেই সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। এইভাবে জন্ম নেয় মেসল্যান্ড কেরিং, পৃথিবীর সবচেয়ে বড় চলমান ঝড় প্রতিরোধ ব্যারিয়ার। এর দুটি বিশাল ইস্পাতের বাহু রয়েছে। প্রতিটি বাহুর দৈর্ঘ্য প্রায় 237 মিটার, অর্থাৎ একটি ফুটবল মাঠেরও বেশি। প্রতিটি গেটের উচ্চতা একটি 22 তলা বাড়ির সমান, আর প্রতিটির ওজন প্রায় 6800 টন। তবুও স্বাভাবিক সময়ে এগুলো নদীর দুই পাশে বিশাল ড্রাই ডকের ভেতরে খোলা অবস্থায় থাকে, ফলে জাহাজ চলাচলে কোনো রকম বাধা সৃষ্টি হয় না। কিন্তু যখন উত্তর সাগরে প্রচণ্ড ঝড় ওঠে এবং সমুদ্রের জল নির্ধারিত সীমার ওপরে ওঠার সম্ভাবনা দেখা দেয়, তখন পুরো ব্যবস্থাটি সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় হয়ে যায়। কম্পিউটার আবহাওয়ার তথ্য, জোয়ারের উচ্চতা, বাতাসের গতি এবং সমুদ্রের জলস্তর বিশ্লেষণ করে। যদি হিসেব অনুযায়ী রটারড্যামে বন্যার আশঙ্কা দেখা দেয়, তবে স্বয়ংক্রিয়ভাবে জাহাজ চলাচল বন্ধ করে দেওয়া হয়। তারপর ডাই ডকের দরজা খুলে যায়। বিশাল দুই বাহু ধীরে ধীরে জলের ওপর ভেসে বেরিয়ে আসে। এরপর তারা ধীরে ধীরে ঘুরতে শুরু করে। এই বাহু মাঝ নদীতে এসে একে অপরের সঙ্গে মিলিত হয়। এরপর গেটগুলোর ভেতর জল ভরে দেওয়া হয়, ফলে সেগুলো নিচে নেমে নদীর তলদেশে শক্তভাবে বসে যায়। মাত্র কয়েক ঘন্টার মধ্যেই পুরো জলপথ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। গেট দুটির নিচে বসে যাওয়ার সঙ্গে সঙ্গেই সমুদ্রের জল আর রটারড্যামের দিকে এগোতে পারে না। ঝড়ের বিশাল ঢেউ সরাসরি সেই ইস্পাতের গেটগুলোর ওপর আঘাত হানে, কিন্তু শহরটি নিরাপদ থাকে। এই পুরো ব্যবস্থাটি এমনভাবে তৈরি করা হয়েছে যে এটি কোনো মানুষের নয়, বরং একটি কম্পিউটার নিজেই পরিচালনা করে। কম্পিউটার প্রতিনিয়ত আবহাওয়ার পূর্বাভাস বিশ্লেষণ করে। যদি রটারড্যামের সমুদ্রের জলস্তর 3 মিটার বা তার বেশি হওয়ার সম্ভাবনা দেখা দেয়, তাহলে ব্যারিয়ারটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হওয়ার প্রক্রিয়া শুরু করে। এত বড় একটি সিদ্ধান্ত কোনো মানুষ নয়, বরং কম্পিউটার নিজেই নেয়। তবে জরুরি প্রয়োজনে প্রকৌশলীরা চাইলে হাতে করেও পুরো ব্যবস্থাটি পরিচালনা করতে পারেন। ব্যারিয়ারটি বন্ধ হয়ে গেলে তার ভেতরে থাকা বিশাল ফাঁপা চেম্বারগুলোতে জল ভরে যায়। এর ফলে প্রতিটি গেট নদীর তলদেশে শক্তভাবে বসে যায়। ঝড় শেষ হয়ে গেলে চেম্বারের ভেতরের জল পাম্প করে আবার বের করে দেওয়া হয়। গেটগুলো আবার উঠে আসে, তারপর ধীরে ধীরে ঘুরে নিজেদের ডাই ডকের ভেতরে ফিরে যায়। এভাবে নদীপথ আবার সম্পূর্ণ খুলে যায়। স্বাভাবিক অবস্থায় পৃথিবীর সবচেয়ে বড় এই চলমান ব্যারিয়ারটির অস্তিত্ব প্রায় বোঝা যায় না, কারণ এটি সব সময় খোলা অবস্থাতেই থাকে। শুধুমাত্র বড় ধরনের ঝড়ের সময় এটি বন্ধ করা হয়। এই ব্যারিয়ারটি এমনভাবে নকশা করা হয়েছে যাতে প্রতি 10 বছরে একবার ঘটতে পারে এমন ভয়াবহ বন্যার বিরুদ্ধেও রটারড্যামকে রক্ষা করতে পারে। সমুদ্রের সঙ্গে যুদ্ধ আজও শেষ হয়নি। জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রের জলস্তর ক্রমশ বাড়ছে, তাই ডাচ প্রকৌশলীরা ইতিমধ্যেই ভবিষ্যতে আরও শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে কাজ শুরু করেছেন। নেদারল্যান্ডস প্রমাণ করে দিয়েছে, কখনো কখনো মানুষ শুধু প্রকৃতির সঙ্গে মানিয়ে নেয় না, প্রয়োজন হলে প্রকৃতিকেই নতুনভাবে গড়ে তোলে।